আসসালামু আলাইকুম। এডুকেশন সেন্টার 24 এর আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রবিউল ইসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং নির্বাচনী ও চূড়ান্ত পরীক্ষার সাজেশন নিয়ে আলোচনা করব এবং সাজেশনটি সকলের জন্য উন্মুক্ত করে দিব। বিএসএস অনার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে যারা অধ্যয়নরত, এই লেসনটি তাদের জন্য। তোমাদের নির্বাচনী পরীক্ষা কিন্তু খুবই নিকটে। এই নির্বাচনী পরীক্ষা সহ চূড়ান্ত পরীক্ষার শর্ট সাজেশন নিয়ে এই ভিডিওতে কথা হবে। তোমাদের পরীক্ষা 2026 সালে অনুষ্ঠিত হলেও তোমরা কিন্তু 2025 সালের পরীক্ষার্থী। প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রশ্নের ধরন বা পরীক্ষা পদ্ধতি নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করা যাক। অনেকেই হয়তো এই বিষয়টা জানো, যারা জানো না তাদের জন্য এই সংক্রান্ত সর্বশেষ পরিপত্র অনুযায়ী আমি সংক্ষেপে বলছি। বন্ধুরা, 2024-25 শিক্ষাবর্ষের যে নতুন কারিকুলাম রয়েছে সেই কারিকুলাম অনুযায়ী এবার প্রতিটি সাবজেক্টের পরীক্ষা 100 মার্কের মধ্যে অনুষ্ঠিত হবে। আবার এই 100 মার্কের মধ্যে দুইটা ভাগ রয়েছে, একটা হলো লিখিত, এখানে 80, এবং ইন কোর্স, এখানে 20 মার্ক। তো এই দুইটা মিলে মোট হলো 100 মার্ক। আবার ইন কোর্সের এই 20 নাম্বার আবার তিনটা ভাগে বিভক্ত, অর্থাৎ এই 20 নাম্বার পাবা তুমি হচ্ছে তিনটা পার্ট থেকে। আর এগুলো হচ্ছে, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট তৈরি ও উপস্থাপনা এবং কুইজ টেস্ট, এখানে হচ্ছে 5, তারপর ক্লাসে উপস্থিতি এখানে 5, এবং লিখিত ইন কোর্স পরীক্ষা যেটা হয় তোমাদের কলেজে, শশা কলেজে এটা অনুষ্ঠিত হয়, এখানে হচ্ছে 10। তো এই সব মিলে এখানে হচ্ছে 20 মার্ক। আর এখানে লিখিত পরীক্ষা হলো 80 মার্ক। এই দুইটা মিলে মোট হলো 100 মার্ক। ওকে, তো এই তিনটা পার্ট মিলে কিন্তু 20 মার্ক। এই তিনটার কোনোটাতে যদি তুমি অংশগ্রহণ না করো তাহলে কলেজ কর্তৃপক্ষ কিন্তু ইন কোর্সে মার্ক নাও দিতে পারে বা কম দিতে পারে। আর এই ইন কোর্সের মার্ক যদি কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ না করে বা তুমি যদি ইন কোর্সে কোনো মার্ক না পাও তাহলে কিন্তু ফর্ম ফিল আপই করতে পারবে না। আর ফর্ম ফিল আপই যদি তুমি করতে না পারো তাহলে তো ফাইনাল পরীক্ষাও দিতে পারবে না। সুতরাং বুঝতেই পারছো ইন কোর্স পরীক্ষা, ক্লাসে উপস্থিতি এবং অ্যাসাইনমেন্টের গুরুত্ব কতটা। তাহলে ইন কোর্সে থাকে 20 মার্ক, লিখিত পরীক্ষায় 80 মার্ক, এই হলো মোট 100 মার্ক। এর মধ্যে কত পেলে পাস? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কোনো পরীক্ষায় 40% নাম্বার পেতে হবে তোমাকে পাস করার জন্য। অর্থাৎ পাস করার জন্য তোমাকে দুইটা মিলে 40 মার্ক পেতেই হবে। যা হোক, এই লিখিত 80 মার্কের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে এটা এখন আমরা জানব। সর্বশেষ প্রজ্ঞাপনে বলা হয়েছে প্রতি পূর্ণপত্রের জন্য 4টা করে ক্রেডিট দেওয়া হয়। এখন এই ক্রেডিট বিষয়টা কি? যেমন মনে করো একটা কম্পালসারি সাবজেক্ট হলো রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন। এই সাবজেক্টের ক্রেডিট সংখ্যা হচ্ছে 4। মানে যেসব সাবজেক্টের কোনো প্র্যাকটিক্যাল নেই, ভাইবা নেই, এই সাবজেক্টগুলোকেই মূলত 4 ক্রেডিট বলা হয়, বা এই সাবজেক্টের ক্রেডিট হচ্ছে 4। প্রজ্ঞাপনে দেখতে পাচ্ছ 4 ক্রেডিট কোর্সের জন্য মোট 12টি প্রশ্ন থাকবে। সেখান থেকে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মার্ক থাকবে 10 করে। 8টি প্রশ্নে মোট 80 মার্ক। এই 8টি প্রশ্ন লেখার জন্য তুমি সময় পাবে 4 ঘন্টা। যা হোক, আর কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব সাজেশনে। এই সাজেশনটা নির্বাচনী পরীক্ষা সহ ফাইনালেও কাজে আসবে। আর এই ভিডিওতে দেওয়া হবে প্রথম বর্ষের রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন বিষয়ের সাজেশন। পরবর্তীতে অন্যান্য বিষয়ের সাজেশনও দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখতে পাচ্ছ চূড়ান্ত পরীক্ষার সাজেশন। বিএসএস অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ, শিক্ষাবর্ষ 2024-25, পরীক্ষা 2025, রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন, এই বিষয়ের চূড়ান্ত সাজেশন। তো এখানে আমরা আগেই বলেছি মোট 12টি প্রশ্ন থাকবে। 12টি প্রশ্ন থেকে তোমাকে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখন আমরা এই প্রশ্নগুলো একটু দেখব। 1. রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনমূলক বা ঐতিহাসিক মতবাদ আলোচনা করো। 2. রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদটি আলোচনা করো। 3. উত্তম সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। 4. বিচার বিভাগের স্বাধীনতা কি? বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায়? এই প্রশ্নটা কিন্তু এই 5 নং প্রশ্নের মতনও হতে পারে।
প্রজ্ঞাপনেই বলা আছে যে একটা প্রশ্নের 3টা পার্ট থাকতে পারে সর্বোচ্চ, এরকম ক খ গ দিয়ে দিতে পারে অথবা এ বি সি দিয়ে দিতে পারে। যেমন 5 নং প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, ক গণতন্ত্রের সংজ্ঞা দাও, খ গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী বিশ্লেষণ করো। এখন যদি তুমি এই 5 নং প্রশ্নটা লেখো সেক্ষেত্রে কিন্তু তোমাকে ক এবং খ এই 2টা প্রশ্নেরই কিন্তু উত্তর দিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তার মানে এই 5 নং প্রশ্নটা এই 2টা মিলেই কিন্তু একটা প্রশ্ন, অর্থাৎ এই 5 নং প্রশ্ন। তো এখানে 2টা না, এখানে সর্বোচ্চ 3টা পর্যন্ত থাকতে পারে। তো 6 ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কাম্য নয়, ব্যাখ্যা করো। 7 আবার কিন্তু 2টা পার্ট দিয়েছি এখানে। তো এরকম আসতে পারে, আবার নাও কিন্তু আসতে পারে, একসাথেও কিন্তু থাকতে পারে। তো যেভাবেই থাকুক প্রশ্নের উত্তর তো একই, যদি তোমার পড়া থাকে তাহলে কিন্তু তুমি পারবা। 7 ক সুশাসন বলতে কি বোঝো, এবং খ উন্নয়নশীল দেশে সুশাসন প্রতিষ্ঠার সমস্যাসমূহ আলোচনা করো। 8 ক জনমত কাকে বলে, খ জনমত গঠনের বাহনসমূহ আলোচনা করো। 9 সাংবিধানিক সরকারের সমস্যা ও সীমাবদ্ধতা আলোচনা করো। 10 সংবিধান প্রতিষ্ঠার বা প্রণয়নের পদ্ধতিসমূহ আলোচনা করো। 11 আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচক মণ্ডলীর গুরুত্ব আলোচনা করো। 12 কতে রাজনৈতিক দলের সংজ্ঞা দাও, খ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু গ থাকতে পারে, এখানে এটাকে গতেও নিতে পারে, অথবা এখানে গ দিয়ে বিরোধী দলের ভূমিকা আলোচনা করো, এরকমও কিন্তু থাকতে পারে। তারপর 13 উন্নয়নশীল দেশে গণতন্ত্রায়নে সুশীল সমাজের ভূমিকা আলোচনা করো। 14 রাষ্ট্রপতি শাসিত সরকার ও মন্ত্রী পরিষদ শাসিত সরকারের মধ্যে পার্থক্য সমূহ আলোচনা করো, অথবা প্রশ্নটা এভাবেও থাকতে পারে, সংসদীয় সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে পার্থক্য আলোচনা করো। 15 আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতার রক্ষা কবচগুলো আলোচনা করো। এবং 16 আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের চূড়ান্ত সাজেশন। বিভিন্ন বিষয়ের ক্লাস, সাজেশন এবং শিক্ষা বিষয়ক জরুরি তথ্য পেতে আমাদের এডুকেশন সেন্টার 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে আমাদের সাথে সংযুক্ত থাকো। আমাদের অনলাইন প্ল্যাটফর্মে সংযুক্ত হতে নিয়মিত আমাদের ওয়েবসাইট www.ec.mbtv24.com এ ভিজিট করো। কথা হবে পরের লেসনে। ভালো থেকো। আসসালামু আলাইকুম।